স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবকে অনৈতিক আখ্যা দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলেছে এটা সমর্থনযোগ্য নয়। এতে সৎ করদাতারা উৎসাহ হারাবেন। এই সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এই বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ঘোষণা করা হয়েছে এবং শুরুতেই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার বিধান সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। বাজেটে গ্রামীণ অর্থনীতিতে বরাদ্দ তুলনামূলক কম। কর কাঠামো সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে বলেও জানানো হয়। রাজস্ব আয় যেটা করছি তার 2/3 হলো অপ্রত্যক্ষ কর, তাই না, যেটা নাকি যে পড়ছে হলো সাধারণ মানুষের উপরে। তাহলে এই কর কাঠামো এবং এই কর আয় দিয়ে বৈষম্য কমানো খুবই দুরূহ। তো আমাদেরকে কিন্তু ক্রমান্বয়ে আয়করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, নারী উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম বলেও মনে করে সংস্থাটি। বেশি ছিল, সেটাকে কমানো হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী ও মিতব্যয়ী, যা বাস্তবায়ন সম্ভব মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। আর মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়েও কমে আসবে বলে দাবি গভর্নরের। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সরকার চাইলে বাতিলের চিন্তা করতে পারে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার পাশাপাশি উপস্থিত হন কয়েকজন উপদেষ্টা, গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। পরিকল্পনা উপদেষ্টা স্বীকার করেন দারিদ্র্য বেড়েছে, তবে ধনী গরিবের বৈষম্য কমাতে প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা না জানালেও এই বাজেট বাস্তবায়নযোগ্য। বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে ঋণের দুষ্টচক্র থেকে। একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। প্রশ্ন ছিল কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে, কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। বাজেটে মূল্যস্ফীতি কমানো নিয়েও প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যক্তিগতভাবে মনে করি আরো বেশি কমা উচিত। এটা একটু কনজারভেটিভ দিক ধরা হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু আমরা অনেকখানি অতিক্রম করে ফেলেছি। আমাদের মেইন চ্যালেঞ্জটা কি ছিল? আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল মূল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা। মূল্যস্ফীতি কমাতে বাজেটে সহায়তা দেওয়া হয়েছে জ্বালানির দামে। 65 টাকায় আমরা গ্যাস আমদানি করি, কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি 30 টাকায়। তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। তো এখানে যে একটা ইররেশনালিটি ছিল, যে এটা ট্যাক্স ছিল, একটা ভ্যালু এডিশন যেখানে হয় না, যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাকচুয়ালি, সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। উপদেষ্টারা জানান, বাজেটে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয়, তবে চেষ্টা করা হয়েছে কাঠামোগত পরিবর্তনের। সরকার অর্থনীতিকে কোথায় রেখে গিয়েছিলেন? মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সংবিধানে 70 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি জামায়াত একমত পোষণ করেছে। অন্যদিকে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়ে জামায়াত ও এনসিপি একমত হলেও স্থানীয় নির্বাচন নিয়ে আপত্তি আছে বিএনপির।
আর মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সকাল 11টার পরে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা সনদে। বৈঠকের শুরুতেই দিনের আলোচ্য বিষয় সামনে আনেন কমিশনের সহসভাপতি। বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদীয় স্থায়ী কমিটি মূল আলোচ্য। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। বৈঠক চলে টানা দুপুর পর্যন্ত। মধ্যাহ্ন বিরতিতে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের 70 অনুচ্ছেদে আনা এমন সংশোধনে একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করেছে বিএনপি। রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে না করার পক্ষে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা। 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপির সঙ্গে একমত হলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে জামায়াত ও এনসিপির। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। এই 3টা পয়েন্টে 70তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত, আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরও কথাবার্তা বলতে হবে। অন্যান্য দলের নেতাদের মধ্যে বৈঠকের আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলে আশা তাদের। আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকেই সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, এটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মত আছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ। পুশিন ঠেকাতেও চলছে চিঠি চালাচালি। তবে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ক্ষতি হয়নি বাংলাদেশের। বিকেলে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, পুশিন করে এ পর্যন্ত 1,500 মানুষ বাংলাদেশে পাঠিয়েছে ভারত। তৌহিদ হোসেন বলেন, কনসুলার ডায়ালগ শুরু করেও হতে পারে এই সমস্যার সমাধান। ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য তৌহিদ হোসেনের। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব, এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে যেটা দেখতে পেয়েছি, এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির গেজেটভুক্ত মেয়র ইশরাক হোসেন। এ সময় সরকারের প্রতি নিজের অনাস্থার কথাও জানান তিনি। তবে সামনে ঈদের কথা বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট। মেয়র হিসেবে শপথ নিতে 2 পেয়েছেন ইশরাক হোসেন। তবুও ঝুলে রয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগরপিতার ভাগ্য। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে 18 দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 15 দিন ধরে বন্ধ নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। বৈরী আবহাওয়ার কারণে চতুর্দিকে নালা নর্দমা এবং রাস্তাঘাট পানিতে তুলে আছে। এক দেশে 2 আইন চলতে পারে না। চট্টগ্রামের একই আইনে মেয়র কোর্টের মাধ্যমে নির্বাচিত করছে। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটা মেয়রের শপথ অনুষ্ঠান গ্রহণ করাতে এত
ছলা কলা শুরু করেছে, তাহলে এই উপদেষ্টারা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে জাতীয় নির্বাচনে আমাদের শঙ্কিত হওয়ার অনেক শঙ্কা থাকে। তাদের দাবি ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ। আমাদের আন্দোলনের ফসল, অথচ তারা আমাদের সাথে চক্রান্ত করে ইশরাক হোসেনকে শপথ থেকে বঞ্চিত রেখেছে। এই সরকার কতিপয় কিছু উপদেষ্টা ইশরাক হোসেনকে নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছেন। মঙ্গলবার বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করে ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন ইশরাক। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। পরে ঈদের কারণে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুরে ঘুরতে যাওয়া ইরানি দম্পতির মোবাইল, ডলার ও পাসপোর্ট ছিনতাই করে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ডলার, পাসপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র। ঘটনাটি শহর জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। 1 জুন স্ত্রী ইয়াজদানজু ইয়াসমিনকে নিয়ে রংপুরে ঘুরতে আসেন ইরানি নাগরিক সেলিম রেজা হোসাইনি। পরদিন গুগল ম্যাপ অনুসরণ করে বেরিয়ে পড়েন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে। সোমবার দুপুরে পথ ভুলে ঢুকে পড়েন তারাগঞ্জের দক্ষিণ ঘনিরামপুর এলাকায়। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় স্থানীয় রশিদুলের কাছে পানি পান করতে চান। কৌশলে তাদের বাড়িতে নিয়ে লুটে নেন সর্বস্ব, করা হয় মারধরও। খবর পেয়ে 2 বিদেশিকে উদ্ধার করে সেনাবাহিনী। আমরা এই 2 জনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। ঘটনার পর তারাগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় 4 অভিযুক্তকে। তারাগঞ্জ থানা পুলিশের যে মোবাইল অফিসার, সেই মোবাইল অফিসার বাদী হয়ে থানায় মামলা রুজু করে। তৎপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আসামি রশিদুল ইসলাম, মনোয়ারা বেগম, রাবেয়া বেগম ও মিরাজুল ইসলাম, এই 4 জনকে গ্রেপ্তার করে। তারাগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনা লজ্জায় ফেলেছে পুরো জেলাবাসীকে। উত্তরাঞ্চলের মানুষ তারা অতিথিপরায়ণ, স্থায়ী নাগরিক হিসেবে আমি দুঃখ বোধ করছি, আমি লজ্জিত এবং আমি উদ্বিগ্ন। বর্তমানে ওই ইরানি দম্পতি ঢাকা ফিরে গেছেন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। গরু, ছাগল, মহিষের পাশাপাশি নজর কেড়েছে মরুর জাহাজ হিসেবে পরিচিত উট। আছে গোলাপি রঙের মহিষ। ক্রেতারা বলছেন দামও গত বছরের তুলনায় কম। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ কোরবানি পশুর হাটে এবারের অন্যতম আকর্ষণ এই 3টি উট। বেনাপোলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে এসব উট। চট্টগ্রামে প্রথমবারের মতো কোনো বাজারে আনা হচ্ছে ওট, তাই ক্রেতা ও দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রে এসব ওট। আকার ভেদে দাম চাওয়া হচ্ছে 25 থেকে 35 লাখ টাকা। উটের দাম ফেলাইছি, বড় জাতির 2টা আছে, 35 লাখ করে বাজার মূল্য দাম ফেলা আছে। ওরা সরাসরি দেখে নাই, ফেসবুক মোবাইলে দেখছে। ক্রেতারা বলছেন এবারে গরুর দাম গেল বছরের তুলনায় কিছুটা কম। মাঝারি দেশি গরুর চাহিদা বেশি। আগ্রহ আছে বিভিন্ন নামের ও রঙের মহিষ ও ছাগল নিয়েও। গতবারের তুলনায় বাজারের দাম আল্লাহর রহমতে অনেক কম আছে, আর প্রচুর পরিমাণ গরু আছে, গ্রাহকও আছে, কিন্তু বাজারে সবসময় যেটা মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। মাঝারি সাইজের গরু একটু কম, তো বড় গরু বেশি, চাহিদা বেশি, তবে ক্রেতা সম্পন্ন কম। যে পরিমাণ গরু আছে ও পরিমাণ গরু চাই ক্রেতা কম। চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় 9 লাখ থাকলেও আছে 8,60,000 পশু, ফলে ঘাটতি প্রায় 35,000। তবে পার্বত্য জেলা ছাড়াও কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু এলে এই ঘাটতি পূরণ হওয়ার আশা কর্মকর্তাদের। আমাদের উৎপাদন আছে 8,60,000, আমাদের 35,000 গরু শর্ট আছে। যে শর্টটা প্রত্যেক বছর আমাদের কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে গরু আসে, এই শর্টটা ফিল আপ হয়। এবার চট্টগ্রাম মহানগর ও উপজেলায় বসেছে 228টি কোরবানি পশুর হাট। এর মধ্যে 75টি স্থায়ী এবং 153টি অস্থায়ী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই ছিল ডিবিসি সংবাদে।
ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।